আচ্ছা, আজকের ক্লাসে আমরা 309 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে তোমাদের এবিটিআই টেস্ট পেপারের, সেই কোশ্চেন সেটের সলিউশন শুরু করছি। দেখো একের দাগের এক থেকে, একের দাগের এক। এটা বলছে যে বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা, মূলধনের পরিমাণ। মূলধন আমরা ধরে নিচ্ছি P টাকা, ঠিক আছে? মূলধন P টাকা। এবার এই P টাকার X% হারে X বছরের সুদ, সুদের সূত্র ফেলে দিচ্ছি PRT/100, সেইটাও X টাকা বলে দিচ্ছি। তাহলে P সমান হয়ে যাচ্ছে, এটা গুণ হয়ে যাচ্ছে 100 ইন্টু X বাই, এখানে X ইন্টু X, এটা এদিকে নিচে চলে আসবে, কেটে গেল। তাহলে পড়ে আছে 100 বাই X। তাহলে এটা কোন অপশনে আছে দেখো, এইটা হয়ে যাচ্ছে আসল সি, 100 বাই X টাকা। দুইয়ের বলেছে যে যদি X বাস্তব চল এবং A গ্রেটার দেন 0 হয়, তাহলে ax² প্লাস bx প্লাস c এর সর্বনিম্ন মান। আচ্ছা, X বাস্তব চল এবং A গ্রেটার দেন 0 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই যে রাশিটা, সেটার সর্বনিম্ন মান হয়ে যায় এইটা। এটা মনে রাখবে যে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4ac মাইনাস বি স্কোয়ার বাই, এখানে ফর্মুলা অনুযায়ী আমাদের থাকে যেটা 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা, এখানে দেখো এইটাই তোমাদের অপশনে পাবে নিশ্চয়ই। অপশন তোমাদের অপশন এ, বি, সি। এক্সাক্ট তো এই অপশনটা নেই, এখান থেকে মাইনাস কমন নেবে একটা, তাহলেই অপশন চলে আসবে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a। এটা অপশন নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের ডি, অপশন ডি, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a, তিনেরটা। বলছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে পরস্পর করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে যদি স্পর্শ করে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের বিয়োগফল। আর যদি বহিঃস্থভাবে স্পর্শ করে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হয় ব্যাসার্ধের যোগফল। এখানে অন্তস্থভাবে স্পর্শ করেছে, তাহলে বহিঃস্থভাবে হলে মনে রাখবে ব্যাসার্ধের যোগফল, আর অন্তস্থভাবে হলে ব্যাসার্ধের বিয়োগফল। তাহলে এখানে অন্তস্থ বলেছে, একটার ব্যাসার্ধ 7, অন্যটার 5, তাহলে বিয়োগ করলে 7 মাইনাস 5 2 সেমি। অপশন বি হয়ে যাচ্ছে 7 সেমি মাইনাস 5 সেমি, 2 সেমি অ্যান্সার আছে, এটা 2 সেমি অ্যান্সার 4। আচ্ছা, tan আলফা প্লাস cot আলফা 2, এই জাতীয় আমরা অনেক অঙ্ক করেছি। tan আলফা প্লাস cot আলফা 2 হলে tan টু দি পাওয়ার 2025 আলফা প্লাস cot টু দি পাওয়ার 2025 আলফা। তাহলে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হয়ে যাচ্ছে tan আলফা, cot মানে 1 বাই tan আলফা সমান 2। তাহলে tan আলফা লসাগু হয়ে যাচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে লসাগু করলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan আলফা হয়ে যাচ্ছে। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, সেই অনুযায়ী tan আলফা মাইনাস 1 সমানও 0 হবে। tan আলফা সমান 0 1 হয়ে যাচ্ছে। tan আলফা 1 হলে cot আলফা ইজ ইকুয়াল টু 1 বাই tan আলফা হয়, তাই তো? তার মানে 1 বাই 1, তার মানে এটাও 1 হয়ে যাচ্ছে। এবার tan এর পরে 2025, তার মানে 1 হবে, প্লাস cot এর পরে 2025, তার মানেও 1 হবে। তাহলে 1 প্লাস 1 এর মানটা 2 হয়ে যাচ্ছে। অপশন সি তে আছে 2, ঠিক আছে? কারণ tan টু দি পাওয়ার 2025 আলফা, tan আলফা tan টু দি পাওয়ার 2025 আলফা মানে কি 1 টু দি পাওয়ার 2025, তার মানে সেটা 1ই আসছে, তাই তো? তাহলে এইটা 1, cot এর পরে 2025, তার মানে 1 প্লাস 1 যোগ হয়ে 2 চলে আসছে। নেক্সট দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত। আচ্ছা, আমরা উচ্চতা h1 আর h2 ধরে নিই, ঠিক আছে? উচ্চতা h1 আর h2 ধরে নিয়ে, এই উচ্চতা h1 আর h2 ধরে নিয়ে ব্যাসার্ধ 4:5 বলেছে। একটার ব্যাসার্ধ আমরা ধরি 4 আর অন্যটার 5 আর, হ্যাঁ, আর উচ্চতা এর h1 আর এর h2 ধরে নিচ্ছে। তাহলে 1/3 পাই r স্কয়ার h বাই 1/3 পাই 5 আর তার স্কয়ার h2 ইজ ইকুয়াল টু 1:2 বলে দিয়েছে, তাহলে 1/2 হলো, তাই তো? 1:2 না, 1:4 আয়তন অনুপাত, 1:4। এইটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে এইখানে r স্কয়ার বেরিয়ে আসবে, সেটাও কেটে যাবে। তাহলে 16h1 বাই 25h2 থাকছে 1/4। কোনাকুনি গুণ করলে তাহলে 64h1 ইজ ইকুয়াল টু 25h2। তাহলে h1 বাই h2 ইজ ইকুয়াল টু 25/64। তার মানে উচ্চতার অনুপাত হয়ে যাচ্ছে 25:64। কোন অপশনে আছে দেখো এটা?
অপশন ডি 25:64। ঠিক আছে, এইটা। এবার দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার, তোমরা সমষ্টি জানো, সমষ্টি বের করার সূত্র এটা মনে রাখবে। প্রথম 10টি সংখ্যার 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 10 এদের যোগফলের সূত্র হচ্ছে 10 × 10 + 1/2। এটা ফর্মুলা। যদি 20 হতো, মানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু থাকতে হবে, কোনো একটা গ্যাপ হলে হবে না, বা একটা সংখ্যার জায়গায় অন্য একটা সংখ্যা বসিয়ে দিলাম সেরকম হলে হবে না। পরপর যদি এই অনুযায়ী থাকে, তাদের সমষ্টি হচ্ছে যে শেষের যেটা থাকবে সেইটা প্লাস সেইটা × 10 + 1/2। তাহলে 20টা হলে 20 × 20 + 1/2, এবার ফর্মুলা এটা। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে, এটা 5 আর 11, তার মানে 55 হয়ে যাচ্ছে সমষ্টি। তাহলে 10টা সংখ্যা, তাহলে এদের গড় কত আসছে? 55/10, তার মানে 5.5। ঠিক আছে, এবার এটা হচ্ছে গড় হয়ে গেল, মানে এ। মধ্যমা কোনটা? মধ্যমা হচ্ছে 1 থেকে 10 জোড় সংখ্যক পদ আছে, মাঝের দুটো পদ হয়ে যাবে, 5 আর 6 দুটো পদ, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ। আর মধ্যমা হয়ে যাচ্ছে m = 5 + 6/2, তার মানে এখানেও 11/2, তার মানে 5.5। তাহলে এই প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে গড় আর মধ্যমা, মানে এ, এখানে এ আর এম হিসেবে দেওয়া আছে, তারা সমান হয়ে যাচ্ছে, দুটোই 5.5। অপশন ডি, a = m। অপশন ডি, a = m। 2 এর দাগে শূন্যস্থান পূরণ। 309 পেজের সলিউশন করছি আমরা আজকে। বলে রাখি, দেখো পর্ষদের যে তোমাদের প্রশ্নবিস্তার, পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন, শুধু শর্ট কোশ্চেন নয়, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা তার সমস্ত সলিউশন প্রত্যেকটা পেজের করে দেওয়া আছে। যে কোনো প্রবলেমের, যে কোনো অঙ্ক সমস্যা হলে তোমরা প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, ax² + bx + c সমীকরণের বীজদ্বয় অনন্যক হলে c = ড্যাশ। তাহলে সমীকরণটা কি আছে? ax² + bx + c = 0। একটা বীজ আলফা হলে অন্যটা মনে করো 1/α, অনন্যক যেহেতু। ঠিক আছে, তাহলে আমরা বীজদ্বয়ের গুণফলটা বের করছি, α × 1/α c/a, তাই তো? এইটা উপর নিচে কেটে গেলে c/a = 1 হয়ে যাচ্ছে, তাহলে c = হয়ে যাচ্ছে a। তাহলে c = দেওয়া আছে, শূন্যস্থানে a হবে। হ্যাঁ, 2। আচ্ছা, একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর যন্ত্রটির মূল্য 2% হ্রাস পায়, তাহলে 2n বছর পর যন্ত্রটির মূল্য হবে ড্যাশ টাকা। একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা, তাহলে 2p টাকাটা, এই যে 2p টাকা 1 - 2r/100, 2n বছর পরে এইটাই হবে। তাহলে 2p × 1 - এটা কেটে গিয়ে r/50, তার পাওয়ারে 2n, এত টাকা হবে। ঠিক আছে, দেখো 2p × 1 - r/50 টু দি পাওয়ার 2n হয়ে যাচ্ছে 2p × 1 - r/50 টু দি পাওয়ার 2n, এইটা আসছে এত টাকা। ঠিক আছে, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। সদৃশ হবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি প্লাস অনুরূপ কোণগুলো সমান। হ্যাঁ, এটা হলে পুরোপুরি সদৃশ হয়। তাহলে এখানে শুধু ত্রিভুজের কন্ডিশনটা যদি দেয়া আছে, আমরা সেই কন্ডিশনের শূন্যস্থানটা দেওয়া আছে, শূন্যস্থান অনুযায়ী সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি। সঙ্গে কোণের কন্ডিশন দেওয়া আছে, কোণের কন্ডিশন নেই, এখানে অনুরূপ বাহুগুলি হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতি যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। 4, tan 45, tan 45, tan 60, tan 75। এটা tan, প্রথমটা 45 হবে না, প্রথমটা 15 হবে। ঠিক আছে, tan 15 হবে, এটা একটু ভুল দেওয়া আছে। tan 15, tan 45, tan 60, tan 75 এর মান চেয়েছে। এটা tan 15 আছে, থাক, ইন্টু tan 45 এর মান বসিয়ে দিচ্ছি 1, tan 60 এর মান √3, আর tan 75টাকে লেখো 90 - 15, 90 থেকে 15 বিয়োগ করলে 75 হয়। তাহলে tan 15 √3 × 1, √3 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে cot 15, তাই তো? হয়ে যাচ্ছে tan 15 × √3, আর cot মানে 1/tan 15, এটা কেটে গেল, হয়ে যাচ্ছে √3, √3 আনসার চলে আসছে শূন্যস্থানে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানটা হয়ে যাচ্ছে এর মান ড্যাশ √3। 5, 6,
5 এক মুখ কাটা একটি পেন্সিলের শঙ্কু ও ড্যাশের সম। এক মুখ কাটা একটা পেন্সিল কিসের সমন্বয়? শঙ্কু। আমরা পেন্সিলের ছবিটা দেখো এইরকম হয় তো, একটা পেন্সিল এরকম হয়, পেন্সিল এটা, আর মুখটা এরকম হয়, কাটা থাকে, এই জায়গাটা লেখা হয়। তাহলে এই জায়গাটা যেটা হচ্ছে, এতটা জায়গা যেটা রাউন্ড করছি আমরা, এইটা তো শঙ্কু হয়ে যাচ্ছে, আর এই দিকের জায়গাটা যেটা রাউন্ড করছে এটা চোঙের টাইপের হয়ে যাচ্ছে। তাহলে শঙ্কু আর চোঙের সমন্বয়, তাই তো? শঙ্কু ও ড্যাশের সমন্বয়, চোঙের সমন্বয়। তাহলে শঙ্কু ও চোঙ হবে, চোঙ। নেক্সট দেখো, x1 x2 x3 ডট এর গড় x বার হলে, এখানে xnটা মিসিং আছে, এখানে হবে x1 x2 x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n ইজ ইকুয়াল টু x বার। এইটা x বার বলে দিয়েছে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n সমান কি হবে? প্রত্যেকটা থেকে a কমন নাও, লব থেকে a কমন যাচ্ছে, ঠিক আছে? হর থেকে যে কমন নিতে হবে তা নয়, তাহলে হরে যদি a কমন হতো তাহলে ওপর নিচে কেটে যেত, শুধুমাত্র লব থেকে কমন হবে। তার মানে এইটা দাঁড়াচ্ছে, গুণ মানে লবেই গুণ, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এর মানটা কত? x বার, সমান হয়ে যাচ্ছে a x বার, তাই তো? তাহলে শুধু সংখ্যাগুলোর গড় x বার হলে a যখন দেয়া আছে তাদের গড় a x বার, a x বার। দেখো 2 এর দাগের হয়ে গেল। নেক্সট দেখো 3 এর দাগে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ এমসিকিউ হয়ে গেল, 1 এর দাগ 2 এর দাগ। 3 এর দাগের 1, 3 এর দাগের 1 বলা আছে রাম 500 টাকা 9 মাসের জন্য, রহিম 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশ অনুপাত। তাহলে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন সময়ের জন্য 1 মাস হিসেবে মূলধন বের করে 1 মাস হিসেবে মূলধনের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? সেটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে 500 টাকা 9 মাসের জন্য 5 9 45, 4500 টাকা, আর 5 9 45, 9 ইন্টু 500 ইস্টু 600 টাকা 5 মাসের জন্য, 600 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 4500 ইস্টু 5 6 30, এইটা সমান 1500 দিয়ে ভাগ করলে 3:2 হয়ে যাচ্ছে লভ্যাংশ অনুপাত, 3:2। এখানে বলা আছে 5:6, তাহলে মিথ্যা। 2 এরটা, 2 এর বলেছে y প্রপোর্শনাল টু 1/x হলে y/x অশূন্য ধ্রুবক। আচ্ছা, এইরকম y প্রপোর্শনাল টু 1/x, তার মানে y ইজ ইকুয়াল টু k মনে করো ধ্রুবক, k/x হচ্ছে কোনাকুনি গুণ হলে x ইন্টু y সমান k, k যেটা ধ্রুবক এদের গুণফলটা ধ্রুবক, xy এর মানটা y/x এর মানটা নয়। তাহলে এখানে যদি এইটা বলা হতো যে x ইন্টু y এর মানটা ধ্রুবক বা yx বা xy ধ্রুবক, তাহলে সত্য হতো, কিন্তু y/x বলেছে, এটাও তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। এটা সত্য কখন হতো? যদি y প্রপোর্শনাল টু x হতো বলতো, তখন যে তথ্যটা দেওয়া আছে সেটা সত্য হতো, সমানুপাতে হলে সত্য হতো, সমান অনুপাতে থাকলে। এখানে ব্যস্ত অনুপাতে আছে। 3 এর দাগেরটা দেখো, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2, ঠিক আছে? তাহলে বাহুগুলির অনুপাত কত হবে? ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2। দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রথম কোণটা কত হবে? 1 বাই, তাহলে 1:1:2, তার মানে 1/1 2 4, এইটা ইন্টু 180, তার মানে এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা কোণ 45, এইটাও সমান 1 আছে, তার মানে এটাও 45, আর একটা 90 হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এইরকম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এই দুটো কোণ সমান, তার মানে এদের বিপরীত বাহুগুলো সমান হবে, ঠিক আছে? এইটাও 45, এইটাও 45, তাহলে এটা 45 এটা 45 হলে এদের বিপরীত বাহু, এইটা a একক হলে এইটাও a একক হবে। তাহলে এসিটা কত হবে? তাহলে এসি সমান এসি স্কোয়ার হয়ে যাচ্ছে যে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান ab স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার হয়ে যাচ্ছে 2a স্কোয়ার, তাই তো? তার মানে এসি সমান কত হয়ে যাচ্ছে? এসি ইজ ইকুয়াল টু √2a, তাহলে এইটা হয়ে যাচ্ছে √2a। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত হয়ে যাচ্ছে, পরপর যদি বাহুগুলি নেই, 1:a/√2a, a তুলে দিলে 1:1:√2, এইটা আসছে 1:1:√2, ঠিক আছে? দেখো এইটা এলো, এটা কিন্তু 2 নম্বরেও থাকতে পারে। তাহলে এখানে তথ্য অনুযায়ী এটা সত্য, এটাই বলা আছে যে কোণের অনুপাত এইগুলো হলে বাহুর অনুপাত এইগুলো হবে, এটা সত্য। এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে আমরা বলে রাখছি পরীক্ষার জন্য, আমাদের মাধ্যমিকের।
চারেরটা, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে গেল, একটি ছায়ার দৈর্ঘ্য পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে, হ্রাস পাবে। দেখো সূর্যের উন্নতি কোণ তোমরা খেয়াল করেছো, সকালবেলায় সূর্যের উন্নতি কোণ কত থাকে, অনেক কম থাকে, ধরো 15, 20, 30, তখন ছায়ার দৈর্ঘ্য বেশি থাকে। দুপুরের দিক যত হতে থাকে, বেলা বাড়তে থাকে, সূর্য উপরের দিকে আসতে থাকে, মানে 90 ডিগ্রির কাছাকাছি যেতে থাকে, তাহলে উন্নতি কোণটা বাড়তে থাকছে, তখন ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে, তাহলে হ্রাস পেতে থাকে। তাহলে যে তথ্যটা বলা আছে যে উন্নতি কোণ 30 থেকে 60 হলো, মানে সূর্যটা মাথার দিকে যাচ্ছে যত, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, এটা তাহলে সত্য। আচ্ছা, পাঁচেরটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ, এবং তাহলে শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিই, এইচ এর মানটা বের করছি। দেখো শঙ্কুর আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার, মানে ভূমির ক্ষেত্রফল এইটা এ বলে দিয়েছে, তাই তো, এ ইন্টু এইচ, তাহলে এ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 3v, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, 3v বাই এ হয়ে যাচ্ছে, এই উচ্চতাটা হয়ে যাচ্ছে 3v বাই এ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে শঙ্কুর উচ্চতা 3v বাই এ একক, সঠিক এটাই বলা আছে, সত্য। নেক্সট দেখো 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18, এটা দেওয়া আছে 3, 14, 18, 20, 5। এবার এইভাবে দেওয়া থাকলে এখান থেকে মধ্যমা নির্ণয় করে নিলে তো হবে না, আমাদের 3, 14, 18, 20, 5, এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী 18 মাঝে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ঊর্ধ্বক্রমশরে বা অর্ধক্রমশে সাজানোর পর মাঝেরটা হবে 3, 5, 14, 18, 20, এইটা এবার মধ্যমা হচ্ছে 14, 14 মধ্যমা এখানে। হ্যাঁ, বিজোড় সংখ্যক পদ, দুদিকে দুটো পদ আছে, মাঝের পদ 14, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 14, কিন্তু বলা আছে মধ্যমা 18, তাই মিথ্যা। নেক্সট দেখো 4 দাগে, কোন মূলধনের 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? আচ্ছা, কোন মূলধনের 5% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, তাহলে মূলধন পি টাকা মনে করো। আচ্ছা, 2 নম্বরে এগুলো কোশ্চেন দেখাতে হবে। ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা, অতএব পি টাকার 5% হারে 2 বছরের সুদ সমান হয়ে যাচ্ছে পি ইন্টু 5 ইন্টু 2/100, এত টাকা, 5 20 2 10 20, পি বাই 10, এত টাকা। আচ্ছা, আর চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি, ঠিক আছে। পি ইন্টু এটা 5 20 1 প্লাস 1 20, তারপরে 2 মাইনাস পি, এত টাকা। তাহলে পি ইন্টু এটা 20 লসাগু, 20 1 20 প্লাস 1, তারপরে 2 মাইনাস পি টাকা, সমান পি ইন্টু 21/20, তারপরে 2 মাইনাস পি টাকা। 21 21 441 পি বাই 400 মাইনাস পি, এত টাকা। 400 লসাগু, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 441 পি মাইনাস 400 পি, এত টাকা, তাই তো, সমান হয়ে যাচ্ছে 41 পি বাই 400, তাই তো, হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 41 পি বাই 400 টাকা, তাই তো, এইটা আসছে। এবার বলেছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত সমান সরল সুদ পি বাই 10 আর চক্রবৃদ্ধি সুদ 41 পি বাই 400। তাহলে যদি আমরা 400 দিয়ে গুণ করি উভয় দিকে, 400 দিয়ে গুণ করলে এটা 0 0 কেটে গিয়ে 40 পি হয়ে যাচ্ছে ইস টু 41 পি, পি তুলে দিলে 40 ইস টু 41 হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার। দেখো 40 ইস টু 41 অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু বসে দেখাতে হবে এটা। নেক্সট দেখো 4 থেকে 2,
একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধন অনুপাত দেওয়া আছে 1:6:1:5:1:4। বছরের শেষে মোট লাভ 3,700 টাকা হলে সি এর লাভ কত? এই অঙ্কটা সলভ করেছি আমরা অনেকবার। অংশীদারি ব্যবসায় A, B ও C এর মূলধনের অনুপাত সমান 1/6:1/1/5:1/4 1/5 তাহলে 5, 6 আর 4 এদের লসাগু হয়ে যাচ্ছে 60। 60 দিয়ে যদি গুণ করা হয়, এটা 6 10 60 10 15 5 12 60 4 15 60। এইটা আমরা পূর্ণ সংখ্যা নিয়ে চলে এলাম, অনুপাত থেকে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলাম। ঠিক আছে, আচ্ছা মোট লাভ হয় 3,700 টাকা। মোট লাভ 3,700 টাকা। অতএব সি এর লাভ সমান, তাহলে এর আনুপাতিক মান 15 বা এদের যোগফলটা 10 প্লাস 12 প্লাস 15 ইন্টু 3,700 এত টাকা। তাহলে 15/37 ইন্টু 3,700 টাকা, এটা 100 হয়ে যাচ্ছে। তার মানে সি এর লাভ হয়ে যাচ্ছে 1,500 টাকা। দেখো একদম সহজ অঙ্ক, এইভাবে করবে। এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলে এখানে ক্যালকুলেশনে অনেক সুবিধা হচ্ছে। ভগ্নাংশ রেখে যোগ করবে যখন, অনেকটা ক্যালকুলেশনটা সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলাম। তাহলে সি এর লাভ হয়ে যাচ্ছে 1,500 টাকা। 3-এরটা দেখো, বলছে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান কত? আমরা ধরে নিচ্ছি a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c 2a - 3b + 4c/p সমান k। কে ধরছি, হ্যাঁ কে ধরলাম, কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মানই কে এর সঙ্গে সমান। তার মানে a/2 = k, তাহলে a = হয়ে যাচ্ছে 2k। আচ্ছা b/3 = k, তাহলে b = 3k। আর c/4 = k, c = 4k। এই মানটাও কে এর সঙ্গে সমান। অতএব 2a - 3b + 4c/p = k, বা 2 × a এর মান 2k -3 × b এর মান 3k প্লাস 4 × c এর মান 4k /p = k, তাই তো? বা 4k - 9k প্লাস 16k কোনাকুনি গুণ করে দিচ্ছি, p × k হয়ে যাচ্ছে। তাহলে 16 আর 4 20, 20 - 9 11, 11k = pk, বা p = কত হচ্ছে 11k/k। আচ্ছা k যেহেতু অশূন্য ধ্রুবক, k কে ক্যান্সেল করা যাবে, তাহলে p = হয়ে যাচ্ছে 11। তাহলে এখানে বলেছে p এর মান কত, তাই তো? p এর মান প্রত্যেকটা অঙ্কের এইভাবে আমি পূর্ণ উত্তর লিখছি, শেষে পূর্ণ বাক্যে উত্তর অবশ্যই লিখবে। হ্যাঁ, অতএব p এর মান হয়ে যাচ্ছে 11। দেখো নেক্সট 4-এরটা। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখতে বলেছে। এখানে কোনো ক্যালকুলেশন করতে বলেনি, তাই তো? শুধুমাত্র সমীকরণটা লিখতে বলেছে। আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর আমরা ধরে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশটি x। হ্যাঁ,
ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স। এক্স যদি প্রকৃত ভগ্নাংশ হয়, মনে করো এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, এর অনন্যকটা কি হয়ে যায়? এর অনন্যকটা 5/3। তাহলে কোনটা বড় হয়? প্রকৃত ভগ্নাংশটা বড় হয় না তার অনন্যক বা অপ্রকৃত ভগ্নাংশটা বড় হয়? অপ্রকৃত ভগ্নাংশটা বড় হয়। এখানে রেজাল্ট যেটা দেওয়া আছে তাদের অন্তরটা 9/20, তাহলে পজিটিভ। নিশ্চয়ই এই বেশিটা থেকে কমটা বিয়োগ করলে পজিটিভ হবে। এইটা থেকে এইটা নয়, এটা থেকে এইটা হলে মাইনাস দিয়ে মান চলে আসবে। অতএব তার অনন্যক কত? অতএব প্রকৃত ভগ্নাংশের অনন্যক, প্রকৃত ভগ্নাংশের অনন্যক সমান 1/x হয়ে যাবে। অনন্যক। অতএব আচ্ছা, দেওয়া আছে এখানে কি, এদের অন্তর দেওয়া আছে 9/20, অন্তর সমান 9/20। তাহলে শর্তানুসারে সমীকরণটি হচ্ছে, শর্তানুসারে এই যে এদের অনন্যকটা বেশি, হ্যাঁ অনন্যকটা বড়, তবে সেইটা থেকে এটা বিয়োগ করলে তবে পজিটিভ মান আসবে, যেহেতু অন্তরটা পজিটিভ দেওয়া আছে। এটাই সমীকরণ, ঠিক আছে। 1/x - x = 9/20। এটা কিন্তু কোনটা আগে পরে হবে সেটা ভালো করে বুঝতে হবে, যে বেশি মান যেটা, যেহেতু পজিটিভ দেওয়া আছে, বেশি মান যেটা সেটা আগে হবে। বেশি মান এখানে 5/3, 5 দাগের। এবিসিডি আয়তাকার চিত্র অভ্যন্তরে পি বিন্দু এমন ভাবে অবস্থিত, ওবি 6 সেমি, ওডি 8 সেমি। এবিসিডি আয়তাকার চিত্র, এইটা ওডি 8 সেমি, এইখানটা ওবি 6 সেমি, ওএ আর ওসি, ঠিক আছে। ওবি 6 সেমি, ওডি 8 সেমি, আর কি বলা আছে? বলা আছে ওএ 5 সেমি, ওএ 5 সেমি। হ্যাঁ, এবি সিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি, ওএ সমান 5 সেমি, ঠিক আছে। অতএব এখানে কন্ডিশন হচ্ছে, এখানে মনে রাখবে এটা যেটা হয়ে থাকে যে ওবি স্কোয়ার প্লাস, এখানের কন্ডিশন হচ্ছে, এটা তোমাদের একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যের প্রমাণটাও ভালো করে পড়ে রাখবে, যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের চ্যাপ্টারে চলে যাবে। পিথাগোরাসের চ্যাপ্টারে এই উপপাদ্যটা আছে, এই উপপাদ্য বলতে প্রয়োগটা, হ্যাঁ এই প্রয়োগটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এই প্রয়োগটাও পরীক্ষায় আসে। যে এখান থেকে যে এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে, এখানে প্রয়োগটা পড়ার সময় এরকমভাবে আসতে পারে যে এবিসিডি চিত্র, এতে দেবে আমাদের প্লেলিস্টে আছে যে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে, সেখানে 28 এবং 29টা প্রয়োগ আছে, তার মধ্যে কিন্তু কনফার্ম তোমরা কমন পাবে, এবং প্রত্যেকবারই আমরা অনেকদিন আগে সলভ করেছি, প্লেলিস্টে পড়া আছে, সেখান থেকে কিন্তু প্রত্যেকবার দেখবে কমন এসছে বারবার, ঠিক আছে। এবং এটাও সেখানে আছে যে এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমন ভাবে অবস্থিত, প্রমাণ করো যে ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা হয়, ঠিক আছে। তাহলে এখানে ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, মানগুলো বসাও। ওবি 6, ওডি হয়ে যাচ্ছে 8, ওএ 5 প্লাস ওসিটাকে ওসি রাখো, তাহলে হয়ে যাচ্ছে ওসি স্কোয়ার প্লাস 25 = 36 প্লাস 28 64, বা ওসি স্কোয়ার = এটা 100 মাইনাস 25, তাই তো, বা ওসি স্কোয়ার = 75, বা ওসি স্কোয়ার ওসি √75, ওসি স্কোয়ার না ওসি, হ্যাঁ তাহলে, বা ওসি সমান √5 × 5 × 3, বা ওসি = 5√3। অতএব ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি, ঠিক আছে। ওসির দৈর্ঘ্য 5√3 সেমি আসছে। নেক্সট দেখো 6টা,
এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস এসিডি 25 ডিগ্রি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। আচ্ছা, এসিডি 25 ডিগ্রি এবং এবি সমান্তরাল ডিসি। কোণ এসিডি সমান 25 ডিগ্রি এবং এবি সমান্তরাল ডিসি। তাহলে এসিডি 25 ডিগ্রি মানে এই জায়গাটা এসিডি, এইটা 25 ডিগ্রি 25, ঠিক আছে, এসিডি 25 ডিগ্রি। বিএডি এর মান চেয়েছে, বিএডি এই পুরোটার মান, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এবি সমান্তরাল ডিসি, অতএব কোণ সিএবি সমানও 25 ডিগ্রি হবে, তাই তো, সিএবি 25 ডিগ্রি। আবার আচ্ছা, এইটা আমাদের না পেলেও চলবে, এটা দরকার নেই। এখানে কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অতএব কোণ এসিবি সমান কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটা মানে বিসিডি পুরো সি কোণটার মান কত হয়ে যাচ্ছে, বিসিডির মান হচ্ছে যে এসিবি প্লাস এসিডি, এসিবিটা 90 প্লাস এই দিকটা উপর দিকটা 25 সমান 115 ডিগ্রি। আবার যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, তাই তো। কিসের মান চেয়েছে এখানে, মান চাওয়া হয়েছে বিএডি এর, বা বিএডি যেমন আছে থাক, বিসিডি 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা বিএডি সমান 180 মাইনাস 115, বা বিএডি সমান 65 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব অ্যান্সার লিখবে যে বিএডি কোণের মান 65 ডিগ্রি, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো 7 দাগের। এবিসি ত্রিভুজের এবি 2a - 1 সেমি, এসি 2√2 সেমি, বিসি 2a + 1 সেমি হলে বিএসি কোণের মান কত? এটা মনে করো এ বি সি, তাই তো। এবিসি ত্রিভুজের এবিটা 2a - 1, এইটা 2a - 1, এইটা 2a + 1 সেমি একক আছে, ঠিক আছে। আর এসি হয়ে যাচ্ছে 2√2a, এসি 2√2a, তাই তো। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর এবি সমান 2a - 1 সেমি। আচ্ছা, এসি সমান 2√2a সেমি, আর বিসি সমান 2a + 1 সেমি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত হচ্ছে, 2a - 1 তার স্কোয়ার প্লাস 2√2a তার স্কোয়ার, এটা রুটটা পুরোটা, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা সূত্র ফেলে 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2 × 2a × 1 প্লাস 1 স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করলে 2 × 2 = 4, 4 × 8, 8a হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো 2√2 হলে কি, দুটো 2 এর গুণফল 4 আর দুটো √2 এর গুণফল আরেকটা 2, 4 × 4 = 8, আর √a × √a হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার
সমান এইটা হয়ে যাচ্ছে 4a², তাহলে এটা -4a প্লাস 8a প্লাস 1 হয়ে যাচ্ছে, বা ab² প্লাস ac² সমান 4a² প্লাস 4a প্লাস 1, বা ab² প্লাস ac² সমান 2a প্লাস 1 তার স্কোয়ার, বা ab² প্লাস ac², 2a প্লাস 1 কোনটা, bc। তাহলে এইটা যে কন্ডিশনটা এলো, এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন চলে আসছে, তার মানে bc² মানে bcটা অতিভুজ, অতএব ত্রিভুজ abc এর bc অতিভুজ। হ্যাঁ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ abc সমকোণী ত্রিভুজ, তাই তো, যেহেতু bc অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ, অতএব তাহলে bc অতিভুজ তার বিপরীত কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে BAC কোণ BAC সমান 90 ডিগ্রি। ঠিক আছে, কি চেয়েছে এখানে, চেয়েছে BAC এর মান, অতএব অ্যান্সার লিখবে BAC কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা দেখো, ছত্রিশ ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরক্ষণের মান কত? আচ্ছা, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা একে অপরের পুরক্ষণ, তাই তো, দুটি কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা একে অপরের পুরক্ষণ। তাহলে একটি কোণ কত বলা আছে, একটি কোণ সমান 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, 63 ডিগ্রি 35 মিনিট, একটা ড্যাশ হলে মিনিট আর দুটো ড্যাশ হলে সেকেন্ড। ঠিক আছে, অতএব 90 মাইনাস এইটা কত হচ্ছে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড সমান 90টাকে আমরা এইভাবে লিখছি, সুবিধা হবে, দেখো 89 ডিগ্রি, এটাকে দেখো 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এখানে দেখো ভেঙেছি, এই যে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 59-এর সঙ্গে যোগ করলে 60 মিনিট হয়ে যাচ্ছে, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়েছে, এটাকে বিয়োগের সুবিধার জন্য ভেঙে নেওয়া হলো। তাহলে কত হলো, 60 থেকে 15 বিয়োগ করলে 45 সেকেন্ড। আচ্ছা, 59 থেকে 35 বিয়োগ করলে, 59 থেকে 35 বিয়োগ, হ্যাঁ, 24 হয়ে যাচ্ছে, 24 মিনিট। আর এই 89 থেকে 63 বিয়োগ, তাই তো, 89 থেকে 63 বিয়োগ হয়ে গেলে 26 হয়ে যাচ্ছে, তাই তো, 26, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 15 সেকেন্ড, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড আসছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এই কোণটির পুরক্ষণের মান, অতএব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, 9টা, নয়ের বলছে আর cos θ = 2√2 আর আর sin θ = 2 হলে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, আর cos θ সমান 2√3, এটাকে 1 দাও, আর আর sin θ = 2, এটাকে 2 দাও। ঠিক আছে, আচ্ছা 2/1 করে দিচ্ছি, 2/1 করলে পাচ্ছি 2 হচ্ছে আর sin θ বাই আর cos θ, আর sin θ এর মান 2 আর আর cos θ এর মান 2√3, আর আর কেটে গেল, এইটা কেটে গেল, বা sin θ বাই cos θ tan θ সমান 1/√3
বা tan থিটা সমান tan 30 মান 1/√3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা থিটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার 1 থেকে পাই কি পাচ্ছি, আর cos 30 সমান 2√3 বা r ইন্টু cos 30 মান কত, √3/2 সমান 2√3 বা r ইজ ইকুয়াল টু 2√3 ইন্টু 2/√3, √3 কেটে গেল, বা r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 4। অতএব r ইজ ইকুয়াল টু চলে আসছে 4 আর থিটা ইজ ইকুয়াল টু চলে আসছে 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 10এরটা। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানটা সমান। ঠিক আছে, এককগুলো যদি আয়তনের একক ঘন সেমি হলে ঘন সেমি, ক্ষেত্রফলের একক বর্গ সেমি, এরকম হবে। উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h এবং r একক হলে, আচ্ছা শঙ্কুর উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h একক এবং ব্যাসার্ধ সমান r একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা L ইজ ইকুয়াল টু √r² প্লাস h²। মনে রাখবে যে শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা, উচ্চতা এবং ব্যাসার্ধ এরা তিনটে বাহু মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে। যেখানে অতিভুজ হয় তির্যক উচ্চতাটা, অর্থাৎ এল না অতিভুজ হয়। তাহলে এইটা কন্ডিশন চলে আসছে, তার মানে এটা হয়ে যাচ্ছে L² ইজ ইকুয়াল টু r² প্লাস h²। ঠিক আছে, এবার শর্তানুসারে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে শর্তানুসারে 1/3 পাই r² h সমান পাই আর এল হবে। পাই আর তুলে দাও, তাহলে এদিকে হয়ে যাচ্ছে RH/3, পাই আর তুলে দিলে এল হয়ে যাচ্ছে। উভয় দিকে স্কোয়ার করে দিলে r² h²/9 ইজ ইকুয়াল টু L²। ঠিক আছে, বা r² h²/9 L² এর জায়গায় r² প্লাস h², বা এবার r² h² দিয়ে উভয় দিকে যদি ভাগ করে দিই, r² প্লাস h² মানে এই দিকের মানটা এদিকে লিখছি, বাই r² h² ইজ ইকুয়াল টু r² h²/9 ইন্টু r² h²। এইটা কেটে যাচ্ছে। এবার এটাকে যদি সেপারেট করি, বা r² h² প্লাস h²/r² h² সমান 1/9 হয়ে যাচ্ছে। এটা স্কোয়ার কাটলো, h² কেটে গেল, তাহলে 1/h² হয়ে যাচ্ছে, বা 1/h² প্লাস 1/r² ইজ ইকুয়াল টু 1/9 এসে যাচ্ছে। দেখো সিম্পল ক্যালকুলেশন করা আছে, এটা মানটা বসানো আছে, কেটে দিয়ে r² h² তুলে দিয়ে এল এর মান এটা এসছে, বর্গ করে দেওয়া আছে। আচ্ছা এল এর মান এবার এখান থেকে এইটা পুট করে দিয়েছি, পুট করে দেওয়ার পর উভয় দিকে r² ইন্টু h² দিয়ে উভয় দিকে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, এই দিকের মানটা এদিকে লেখা আছে, এই মানটা সেপারেট করা আছে, এই মানটা এদিকে ভাগ করে এই মানটা এদিকে লেখা আছে। এবার r² পুরোটা একবার, h² পুরোটা একবার, এবার কেটে গেছে r² h² কেটে গেছে, আর এখানে পুরো মানটা কেটে গিয়ে 1/9 পড়ে আছে। তাহলে এইটার মান আসছে 1/9। তাহলে অ্যান্সারটা লিখে দেবে যে 1/h² প্লাস 1/r² এর মান 1/9। ঠিক আছে, 11টা। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি ঘনকের বাহু a একক, ধরি ঘনকের বাহু সমান a একক, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ একক। ঠিক আছে, আচ্ছা এবার a এককের 50% কত?
এ এককের 50% সমান এ ইন্টু 50/100 এত একক। 50 একে 50, 200, তার মানে a/2 একক। তাহলে এখন বাহু কত হয়ে যাচ্ছে? এখন বাহু সমান a প্লাস a/2 এত একক সমান 2 লসাগু হলে 2a প্লাস a একক সমান 3a/2 একক। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল, এখন সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু 3a/2 তার স্কোয়ার বর্গ একক সমান, এটা হয়ে যাচ্ছে 6 ইন্টু 9a² 2 বর্গ একক। হ্যাঁ, 9a² 2 না, 9a² 4। ঠিক আছে, এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 3 9 27a² 2, 27a² 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত বাড়ছে? অতএব ক্ষেত্রফল বাড়ছে যেটা, সেটা হচ্ছে 27a² 2 মাইনাস 6a² এত বর্গ একক। ঠিক আছে, 2 লসাগু হয়ে গেল, এটা 27a² মাইনাস 6 দুগুণে 12a² বর্গ একক সমান 15a² 2 বর্গ একক। এতটা বাড়লো। এবার বৃদ্ধি বা হ্রাস সেটা সবসময় কিসের উপর হয়? প্রাথমিকের উপর হয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বাড়ছে, এবার যেটা প্রাথমিক হচ্ছে 6a², তাহলে ক্ষেত্রফল 6a² এত বর্গ এককে বাড়ছে 15a² 2 এত বর্গ একক। 1 বর্গ এককে বাড়ছে 15a² 2 ইন্টু 6a²। ঠিক আছে, এতটা। আর 100 বাড়ছে 15a² ইন্টু 100/2 ইন্টু 6a² এত বর্গ। এইটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 50। হ্যাঁ, আচ্ছা। আর 6টা 2 দিয়ে কাটলে 3, এটা 25, আর 3 5 15, তাহলে 5 25 125 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়ছে 125%। যদি শতকরা বলো তাহলে পার্সেন্ট দেওয়া যাবে না। তাহলে ক্ষেত্রফল বাড়ছে 125%। ঠিক আছে, নেক্সট দেখো, লাস্ট আজকের ক্লাসের 12টা 4 দাগের। xi uy is equal to xi minus 25/10, uy is equal to xi minus 25/10। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি h is equal to 10, কারণ আমাদের হয় এইটার সঙ্গে তুলনা করে পাচ্ছি। uy is equal to তোমাদের বইয়ে থাকবে, এটা পাবে xi minus a/h, এটা হয় তো, তাহলে ওইটার সঙ্গে তুলনা করে এটা পাচ্ছি। আর a সমান পেয়ে যাচ্ছি 25, সামেশন অফ fi uy সমান কত? সামেশন অফ fi uy 20, এটা সামেশন হবে, সামেশনটা দেয়া নেই। আর সামেশন অফ fi 100, আর সামেশন অফ fi সমান 100। ঠিক আছে, অতএব এবার এক্স বারের আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, a প্লাস এটা সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু 100, এটা হয়। ঠিক আছে, বা এক্স বার ইজ ইকুয়াল টু এর মান কত? 25 প্লাস সামেশন অফ fi uy এখানে 20 বাই fi হচ্ছে 100 ইন্টু h এর মান 10। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, বা এক্স বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2, তাহলে বা এক্স বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2 মানে এটা 27 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার এসে যাচ্ছে আমাদের এক্স বারের মান 27। এক্স বারের মান নির্ণয় করো, অতএব এক্স বার এর মান 27। দেখো তাহলে 36 নাম্বার সলভ হয়ে গেল। শর্ট কোশ্চেন যা ছিল 36 নাম্বার আমরা সলভ করে ফেললাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। এর পরবর্তী পরের ক্লাসে এর আগের পেজ যেটা আছে 285 পেজে দেখবে ম্যাথের কোশ্চেন সেট আছে। তো এর পরের ক্লাসে আমরা 285 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন করব। ঠিক আছে, আগের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যে সমস্ত পেজের বড় কোশ্চেনের সলিউশন লাগবে, যে বা বড় কোশ্চেনের শেষের দিকেই তো এসে গেছে, যে কিছু কিছু প্রবলেম বাকি আছে, সেই তার পেজ নাম্বার মেনশন করে দাগ নাম্বার
পাঠাও কমেন্টে, আমরা সেগুলো সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।